ভাবুন তো, সেই মানুষটার সঙ্গে যাকে আপনি প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা কথা বলতেন, হঠাৎ একদিন চুপ হয়ে গেল। না কল, না মেসেজ, আর আপনি যদি মেসেজ করেও দেখেন, শুধু সিন, কোনো উত্তর নাই। এখন সত্যি বলো, প্রথম রিয়াকশনটা কি হয়? মনটা অস্থির হয়ে ওঠে, মাথায় লক্ষ লক্ষ প্রশ্ন। আমি কি ভুল করলাম? ওর জীবনে কেউ আর এসেছে? আমার কোনো মূল্য নেই কি? আর এখান থেকেই ৯০-৯৫% মানুষই একই ভুল করে। বারবার মেসেজ করা, কল করা, বোঝানো, ভুল বুঝে মানানোর চেষ্টা করা, আর নিজেকে ধীরে ধীরে ছোট করে ফেলা। কিন্তু একদম ভালো করে শোনো, যেদিন তুমি টেনে টান বন্ধ করবে, ঠিক সেই দিন খেলাটা পাল্টে যাবে। কারণ যাকে তুমি বারবার বোঝাতে চাও, সে কখনোই ফিরে আসার জন্য বাধ্য হয় না। কিন্তু যার থেকে তুমি নিজেকে বদলে দূরে সরে যাও, তার মনের মধ্যে প্রথমবার প্রশ্ন ওঠে, হঠাৎ করে কেন এত শান্ত হয়ে গেল? এখন কেন আর রিয়্যাক্ট করছে না? এখন সত্যি তার কাছে কোনো পার্থক্য নেই? আজকের ভিডিওটা কাউকে মানানোর জন্য নয়। আজকের ভিডিওটা নিজের মধ্যে এত পরিবর্তন আনার জন্য, যাতে ফিরে আসা তার জন্য বাধ্যতামূলক হয়ে ওঠে। ভিডিওটা মাঝখানে বন্ধ করো না, কারণ যদি তুমি প্রথম 2টা পয়েন্ট বুঝে যাও, তাহলে শেষ পয়েন্ট তোমার পুরো চিন্তা ভাবনাই বদলে দেবে। চলো এখন সরাসরি প্রথম পয়েন্ট থেকে শুরু করা যাক। পয়েন্ট 1, যত বেশি পিছিয়ে দৌড়াবে ততই সস্তা মনে হবে। প্রথম পরিবর্তন, পিছু ছাড়া বন্ধ করা। একটা কথা খুব শান্তভাবে বুঝতে হবে, জীবনে মানুষের মূল্য তার কথাই নয়, বরং তার আচরণে বোঝা যায়। আর আচরণে সবচেয়ে স্পষ্ট সংকেত থাকে আপনি কতটা পিছু ছাড়ছেন। যখন আপনি কাউকে থামাতে শুরু করেন, বারবার কথা শুরু করেন, প্রতিটি দূরত্বে অস্থির হয়ে পড়েন, তখন সামনে থাকা মানুষ গভীরভাবে অনুভব করে যে আপনি আসলে কোথাও যাচ্ছেন না। হয়তো আপনি এটা কখনো শব্দে বলেননি, কিন্তু আপনার আচরণ নিজে থেকেই সেটা বলে দেয়। আর মানুষ শব্দের চেয়ে এই অনুভূতিতে বেশি প্রতিক্রিয়া দেখায়। এ কারণেই মানুষ তার সেই জিনিসের কদর করে যা হারানোর ভয় থাকে। যেখানে এই ভয়টা শেষ হয়ে যায়, তখন অভ্যাস শুরু হয়, আর অভ্যাস কখনোই মূল্যবান হয় না। এখন একটু খেয়াল করো, পেছনে দৌড়ানো মানে শুধু কারো পেছনে হাঁটা না। পেছনে দৌড়ানো হলো সেই সব চেষ্টা যেখানে তুমি নিজের শান্তি ছেড়ে দিয়ে সামনে থাকা মানুষ থেকে বিশ্বাস চাইছো। প্রতিবার প্রথম পদক্ষেপ নেওয়া, প্রতিবার ফাঁক পূরণ করা, প্রতিবার খবর নেওয়া, প্রতিটি নীরবতায় অস্বস্তি অনুভব করা, এ সবই হলো পেছনে দৌড়ানোরই রূপ। আর সমস্যা এই না যে তুমি চেষ্টা করছো, সমস্যা হলো তুমি একাই চেষ্টা করছো। যখন চেষ্টাটা একতরফা হয়ে যায়, সম্পর্ক ভারসাম্য হারিয়ে ফেলে। আর যেখানে ভারসাম্য, ওখানে সম্মান আর থাকে না। ধীরে ধীরে তা পড়তে শুরু করে। এখন একটা কটু কিন্তু সত্যি কথা আছে, যত বেশি তুমি পেছনে ছুটবে, ততই সামনে থাকা মানুষটা নিশ্চিন্ত হয়ে যাবে। নিশ্চিন্ত হওয়ার কারণটা এই না যে তুমি খারাপ, বরং কারণ ওর কাছে কোনো ঝুঁকি দেখায় না। আর যেখানে ঝুঁকি থাকে না, সেখানে কোনো চিন্তাও হয় না। এ কারণেই অনেকেই সব কিছু ঠিকঠাক করেও ভিতর থেকে খালি হয়ে যায়। কারণ তারা শব্দ দিয়ে প্রভাব আনতে চায়, অথচ প্রভাব আসে না, আসে দূরত্ব থেকে। এখন এটা ভালো করে বুঝে নাও, পেছনে ছুটা বন্ধ করার মানে রেগে যাওয়া না। মানে রাগ দেখানোও দরকার নেই, মানে শুধু এতটুকু যে এখন থেকে নিজের প্রাধান্য দেওয়া বন্ধ। যেদিন আপনি ঠিক করে নেবেন যে আর প্রতিটি ফাঁক পূরণ করা আপনার দায়িত্ব নয়, সেদিন থেকেই পরিবর্তন শুরু। এখন সামনেওয়ালা প্রথমবার থামে, ভাবে, অনুভব করে, কারণ এখন সে আপনার উপস্থিতি আর অভ্যেস মতো পাচ্ছে না। মনে রাখবেন, যা জিনিস সবসময় পাওয়া যায় তার মূল্য নিজে থেকেই কমে যায়, কিন্তু যা হঠাৎ করে কমে যায় সেটাই চিন্তায় ফেলে। এখন নিজের কাছে একটা সৎ প্রশ্ন করুন, যখন আপনি পিছনে ছুটছিলেন, তখন কি সম্মান বেড়েছিল, নাকি শুধু আপনার অস্থিরতা বেশি ছিল? উত্তরের তো তোমার আগেই জানা। তাই প্রথম বদলাটা খুব সাধারণ, কোনো বক্তৃতা নয়, কোনো ব্যাখ্যা নয়, কোনো আবেগপূর্ণ চেষ্টা নয়, শুধু পিছনে ছাড় দেওয়া। আর যতই পিছনে ছাড় দাও, তোমার শক্তি ফিরে আসতে শুরু করে। তুমি হালকা অনুভব করো, তুমি স্থির হও, আর এই স্থিরতাই তোমাকে আবার মূল্যবান করে তোলে। মনে রেখো, যার কাছে বিকল্প থাকে সে ওই সম্মান পায়, আর পিছনে ছাড় দিলেই তুমি নিজেই একটা বিকল্প হয়ে যাও। এখান থেকেই খেলাটা পাল্টাতে শুরু করে। একটু থামো, কারণ পরের পয়েন্টটা বলবে, সামনে যখন প্রশ্ন আসে, প্রতিটা প্রশ্নের উত্তর কেমন হবে, দেওয়া তোমাকে কেন দুর্বল করে দেয়। পয়েন্ট 2, নিজেকে পুরোপুরি দিও না, কম দাও, কিন্তু যেদিন দাও সেটা প্রভাব ফেলুক। একটা কথা পরিষ্কার বুঝে নিতে হবে, বেশিরভাগ মানুষ কাউকে এই কারণে হারায় না যে তারা কম মনোযোগ দিয়েছে, কম সময় দিয়েছে বা কম সঙ্গ দিয়েছে। মানুষ হারায় কারণ তারা নিজেরাই সব সময়ে সব পরিস্থিতিতে বাধা ছাড়াই উপলব্ধ হয়ে যায়। দেওয়া ভুল না, সঙ্গ দেওয়াও ভুল না। সমস্যা শুরু হয় যখন দেওয়া অভ্যেসে পরিণত হয়।
প্রতিটি কল রিসিভ করা, প্রতিটি মেসেজের তৎক্ষণাৎ জবাব দেওয়া, প্রতিটি মুডে উপস্থিত থাকা, প্রতিটি শূন্যতা পূরণের দায়িত্ব নেওয়া। উপর থেকে দেখলে সবকিছু ঠিকঠাক মনে হয় যেন একটা আপন ভাব আছে, মনে হয় যেন সম্পর্কটা গাঢ়। কিন্তু মানুষের মন সেটা অন্যরকমই বোঝে। যা জিনিস বারবার পাওয়া যায়, মন সেটাকে বিশেষ মনে করে না, সে সেটাকে সাধারণ ভাবতে শুরু করে, আর সাধারণ জিনিসের গুরুত্ব ধীরে ধীরে কমে যায়। এই কারণেই অনেকেই সবকিছু ঠিকঠাক করেও ভিতর থেকে খালি খালি অনুভব করতে থাকে, কারণ তারা নিজেদের পুরোটা দিয়েও বদলে সেই সম্মান পায় না। এখন একটু সত্যি সত্যি ভাবো তো, কখনো কি এমন হয়নি যে তুমি সব সময় সেখানে থেকেছ, সব কথা বুঝেছ, যে কোনো পরিস্থিতিতেই সঙ্গ দিয়েছেন, তবুও ধীরে ধীরে আপনার গুরুত্ব কমতে শুরু করেছে? যদি এমনটা হয়েছে, তাহলে ভুল আপনার মনোভাবের ছিল না, ভুল ছিল সেই সীমার যেখানে থাকা উচিত ছিল। যখন কেউ সবসময় উপলব্ধ থাকে, তখন সামনেওয়ালা বুঝতেই পারে না যে তাকে হারানোও যেতে পারে, আর যেখানে হারানোর ভয় থাকে না, সেখানে যত্ন নেওয়ার প্রয়োজনও অনুভব হয় না। এটাই সেই জায়গা যেখানে মানুষ নিজের মূল্য বুঝে না, নিজেকে অমূল্য করে ফেলে। একটা কথা ভালো করে ধরুন, আপনার মূল্য আপনার কথায় ঠিক হয় না, আপনার মূল্য নির্ধারিত হয় আপনার উপস্থিতি থেকে। যত বেশি আপনি সবসময় সব পরিস্থিতিতেই, যতদিন বেশি মানুষের সঙ্গে দেখা হবে, ততদিন তোমাকে হালকাভাবে নেওয়া হবে। এটা শুনলে কেমন তিক্ত লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। এর মানে এই নয় যে অনুভূতিগুলো বন্ধ করে দিতে হবে বা ঠান্ডা হয়ে যেতে হবে। মানে শুধু এতটাই যে সব জায়গায় নিজেকে পুরোপুরি খরচ করা বন্ধ করতে হবে। একটু কম দেখা করো, একটু কম কথা বলো, কিন্তু যখন দেখবে, যখন বলবে, তখন এমন করো যেন তোমার উপস্থিতি অনুভূত হয়। কারণ প্রভাব আসে কথার সংখ্যায় না, কথার ওজনে। এ কারণেই যারা কম কথা বলে তাদের বেশি মনোযোগ দিয়ে শোনা হয়। আর এখানে একটা কথা স্পষ্ট করে রাখো, নিজেকে পুরোপুরি দিয়ে দাও, ভালোবাসা হয় না। নিজেকে হারিয়ে ফেলা তো আরও নয়। ভালোবাসায় নিজের পরিচয় টিকিয়ে রাখতে হয়। যখন তোমার নিজের জীবন থাকে, নিজের কাজ থাকে, নিজের সিদ্ধান্ত থাকে, তখনই তোমার উপস্থিতির মূল্য নিজে থেকেই বাড়ে। কারণ তখন তুমি ঝুঁকি নয়, তুমি পছন্দ হয়ে ওঠো। যদি এগুলো তোমার ভেতর একটু সত্য মনে হয়, তাহলে ভিডিওটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কারণ এসব কথা কারোকে আটকানোর জন্য নয়, নিজের খেয়াল রাখার জন্য। এখন মনোযোগ দাও। যখন তুমি নিজেকে একটু কন্ট্রোল করতে শেখো, তখন সামনে থাকা মানুষটা এগিয়ে যেতে পারে মৌকা মেলে। আর যদি সে এগোতে না পারে, তাহলে সত্যিটা নিজের থেকেই স্পষ্ট হয়ে যায়। কম পাওয়া তোমাকে দুর্বল করে না, বরং তোমার উপস্থিতিকে অর্থ দেয়। মনে রেখো, তোমার দাম এই দিয়ে নির্ধারিত হয় না যে তুমি কত দাও। তোমার দাম নির্ভর করে তোমার অভাবে কেমন লাগে তার ওপর। আর এই অনুভূতি তখনই আসে যখন তুমি নিজেকে পুরোপুরি দিতে থামিয়ে দাও। তাই এই পয়েন্টটার মর্ম খুব সরল। একটু কম মিলো, একটু কম বলো, কিন্তু যখন মিলো তখন ছাপ রেখে যাও। এখন একটু থেমে যাও, কারণ পরের পয়েন্ট বলবে কখন নীরবতা শক্তিতে পরিণত হয় আর কখন শুধু অপেক্ষায় থাকে বসে। একটু দুঃখী দেখানো বন্ধ করো, কারণ সাধারণ দেখানোই আসল ধাক্কা দেয়। একটা জিনিস খুব পরিষ্কার বুঝতে হবে, দুঃখ অনুভব করা আর দুঃখী দেখানো দুটো একরকম না। দুঃখ থাকে ভেতরে, কখনো শান্ত, কখনো ভারী, কিন্তু দুঃখী দেখানো সেটা বাইরে দেখা যায়। আর মানুষ সবসময় বাইরে যা দেখা যায় তার প্রতি প্রতিক্রিয়া দেয়। এবার নিজের ওপর বসিয়ে ভাবো, যদি সবসময় তোমার মুখে বিষণ্ণতা থাকে, কণ্ঠে ক্লান্তি, প্রতিটা কথোপকথনে ভারী ভাব ধরা দেয়, তাহলে সামনে থাকা লোকটা কি বুঝবে? সে ভাববে না তুমি শক্তিশালী, সে ভাববে এটা লেগে থাকবে, এখনো প্রভাব আছে, এখনো ওখানেই আটকে আছে। আর যেখানেই বিশ্বাস গেঁথে যায়, সেখানে উদ্বেগ মরে যায়। সত্যি বলতে, যদি কারো কাছে স্পষ্ট হয়ে যায় যে তুমি ভেঙে পড়েছ, তাহলে কি ওর ভয় লাগবে? বেশিরভাগ ক্ষেত্রে না, ওর শান্তি হয়, কারণ ও ভেবে নেয় এটা এখনো এখানে আছে। এটাই কারণ যে দুঃখী দেখানো সামনে বসাকে শান্ত করে। এখন এখানে একটা পার্থক্য খুব মনোযোগ দিয়ে ধরো। দুঃখ লুকানো ভুল না, কিন্তু দুঃখ সব জায়গায় দেখানো তোমার জন্য ক্ষতিকর হয়ে যায়। কারণ দুঃখী মুখ সরাসরি একটা বার্তা দেয়, সেটা বলে আমার এখনো কষ্ট হচ্ছে। আর যেভাবে এটা মেসেজ যায়, সামনেওয়ালা নিশ্চিন্ত হয়ে যায়। এখন একটু উল্টো দৃশ্য দেখো। যেদিন তুমি না বেশি খুশি, না বেশি ভেঙে পড়া, শুধু সাধারণ দেখাও, নিজের কাজে মগ্ন, নিজের সময়ে ব্যস্ত, কিছু প্রমাণ না করেই, সেই দিন প্রথমবার সামনেওয়ালার মনে প্রশ্ন ওঠে, এটা ঠিক কিভাবে, এত তাড়াতাড়ি কিভাবে সামলালো? এখন সত্যিই কোনো পার্থক্য নেই। আর মনে রেখো, প্রশ্ন সব সময় অস্থিরতা তৈরি করে, কারণ প্রশ্ন অনিশ্চয়তা নিয়ে আসে, আর অনিশ্চয়তা মনকে নাড়িয়ে দেয়। এখন এই কথা পরিষ্কার করে নাও, সাধারণ দেখা কোনো অভিনয় না,
এটা জোড়াজুড়ি না, এটা একটা সিদ্ধান্ত। সিদ্ধান্ত যে যা ভেতরে চলছে সেটা সবাইকে দেখানোর দরকার নেই, কারণ সবাই আপনার ব্যথা বুঝতে আসেনি। কেউ কেউ শুধু দেখতে আসে আপনি এখনও দুর্বল কিনা। এবার নিজের কাছে একটা প্রশ্ন করুন, যখন আপনি দুঃখী দেখান তখন আপনি শক্তিশালী হন নাকি ভিতর থেকে আরও ভেঙে পড়েন? বেশিরভাগ সময় উত্তর হয় দ্বিতীয়টাই। তাই এখানে দুঃখ চাপা দেবার কথা নয়, এটা দুঃখকে আপনার পরিচয় হয়ে উঠতে দেওয়া বন্ধ করার ব্যাপার। শক্তিশালী দেখানোর মানে এই নয় যে ভিতরে কিছু অনুভব করছেন না। শক্তিশালী দেখানোর মানে আপনি নিজের অনুভূতির নিয়ন্ত্রণে আছেন। যখন আপনি জায়গাটা সাধারণ থাকে, নিজের রুটিন মেনে চলে, নিজের দায়িত্বগুলো পালন করে, তাই সামনে থাকা মানুষ আপনার ব্যথা বুঝতে পারে না। সে আপনার স্থিরতা দেখে, আর স্থিরতা সব সময় ভয় সৃষ্টি করে, কারণ স্থির মানুষ কল্পনার বাইরে থাকে। মনে রাখবেন, ভাঙা মানুষ কাউকে ভয় দেয় না, কিন্তু শান্ত, সাধারণ আর ব্যস্ত মানুষ হৃদয়ে ঝড় তোলে। তাই কষ্টে ভরা মুখ দেখানো বন্ধ করুন। নিজের ব্যথা সবাইকে বলবেন না। সাধারণ থাকুন, শক্তিশালী দেখুন, নিজের কাজে মন দিন। কারণ যেদিন আপনি ঠিকঠাক দেখাবেন সেদিনই সামনে থাকা মানুষ প্রথমবার ভাববে, হয়তো আমি এটা থাকলো। এখন একটু থামো, কারণ পরের পয়েন্ট বলবে কিভাবে সাফাই দেওয়া বন্ধ করলেই আসল খেলা পাল্টে যায়। পয়েন্ট 4, নিজের জীবনের লেভেল ওপরে নিয়ে যাও। কারণ কথা শুধুই নীরবতার নয়, কথা স্তরের। একটা কথা খুব স্পষ্ট, নীরবতা তখনই চুপচাপ থাকে যতক্ষণ না জীবনে কোনো পরিষ্কার পরিবর্তন আসে। শুধু জবাব দেওয়া বন্ধ করলেই হয় না, শুধু মেসেজ না করাও যথেষ্ট নয়। যদি বাইরে সব শান্ত দেখায় কিন্তু ভিতর থেকে জীবন আগের মতোই চলতে থাকে, তাহলে সামনে বসেও মানুষ আর কিছু করে না। কারণ মানুষ শব্দের ওপর নয়, অবস্থা নিয়েই বিশ্বাস করে। এখন থেকেই আসল খেলা শুরু। যেদিন আপনি নিজের জীবনের স্তরে কাজ শুরু করেন, ঠিক সেদিন থেকে নীরবতা নিজে থেকেই কথা বলতে শুরু করে। এখন একটু খেয়াল করুন, এটা দেখানোর জন্য নয়, কারোকে ঈর্ষা করানোরও জন্য নয়। এটা সেই পরিবর্তনের কথা যা বলার দরকার পড়ে না, অনুভব হয়ে যায়। প্রথমেই শরীরের কথা বলি। যখন আপনি নিজের শরীরের ওপর কাজ শুরু করেন, তখন শুধু শরীরই বদলায় না, আপনার হাঁটার ধরন বদলায়, দাঁড়ানোর ভঙ্গি বদলায়, চোখে একটা থামাটান আসে। আর এই থামাটান কিছু না বলেই বোঝায় যে এখন আপনি আগের মতো আর নেই। ভাবুন তো, যদি আগে কেউ সব কিছুতে ভেঙে পড়ত আর আজ সেই একই মানুষ শান্তভাবেই দাঁড়িয়ে থাকে, তাহলে কি তাকে উপেক্ষা করা যায়? না, সে তো প্রশ্ন হয়ে দাঁড়ায়। আরেকটা কথা, যখন আপনি নিজের কাজ, নিজের দক্ষতা, নিজের আয় নিয়ে মনোযোগ দেওয়া শুরু করেন, তখন প্রথমেই আপনার বাধ্যবাধকতা কমে যায়। এখন আপনি সব কিছুতেই ঠিক আছে, চলে বলেন না। সব আচরণ সহ্য করার মতো অবস্থায় থাকেন না, কারণ এখন আপনার জীবন আর কারো রিয়াকশনের ওপর নির্ভর করে না। আর এই স্বাধীনতা আপনাকে ভিতর থেকে সোজা দাঁড় করিয়ে দেয়। আর তৃতীয়, সবচেয়ে গভীর একটা জিনিস ভাবুন, যখন চিন্তা বদলে গেলে রিয়াকশনও নিজে থেকেই বদলে যায়। এখন সব প্রশ্ন জরুরি মনে হয় না, সব মেসেজ এতটা তাড়াতাড়ি পড়তে হয় না, সব কথার জবাব দিতে হয় না। আর এটাই সামনে থাকা মানুষটাকে সবচেয়ে বেশি নাড়া দেয়, কারণ এখন সে আপনাকে বুঝতে পারছে না আপনি ভিতর থেকে কোথায় দাঁড়িয়ে আছেন। আর মনে রাখবেন, অনিশ্চয়তা সবসময় অস্থিরতা তৈরি করে। এখন যদি কেউ কোনো কথা না বলে ধীরে ধীরে নিজেকে উন্নত করে, জীবন এগিয়ে নিয়ে যায়, তাহলে সামনে থাকা মানুষটা কি চুপচাপ থাকতে পারে? না, সে ভিতর থেকেই প্রশ্ন দিয়ে ভর্তি হয়ে যায়। এটা এতটা শান্ত কেমন করে? এটা এখন আর কাঁপতে কেন দেখাচ্ছে না? আসলেই কি তার জীবনে কিছু বদলে গেছে? এই প্রশ্নটাই তো সেই অস্থিরতা তৈরি করে যা হাজারো শব্দ সৃষ্টি করতে পারেনি। যদি এই কথা শুনে কোথাও ভিতর থেকে সত্যি মনে হয়, তাহলে এই ভিডিওটা শেয়ার করুন, কারণ কখনো কখনো একটা সঠিক কথা সঠিক মানুষের কাছে পৌঁছে গেলে পুরো দিকটাই বদলে যায়। আর একটা শেষ কথা, এই পরিবর্তন কারো কাছে দেখানোর জন্য নয়, এই পরিবর্তন নিজেকে বাঁচানোর জন্য। যখন আপনি উন্নত হন, তখন কাউকে কিছু প্রমাণ করার দরকার পড়ে না, আপনি শুধু নিজের জায়গায় দাঁড়িয়ে থাকেন। আর সেই দাঁড়ানোটাই সবচেয়ে বড় উত্তর হয়ে ওঠে। মনে রাখবেন, চুপ থাকা একলা কিছু করতে পারে না, চুপচাপ থাকা আর বদলে যাওয়া জীবন মিলে সব কিছু বদলে দেয়। এখন একটু থামো, কারণ পরের পয়েন্টটা বলবে কেন যখন তুমি ব্যাখ্যা দেওয়া বন্ধ করো, তখন সামনে ওর দখল ঢিলা হয়ে যায়। পয়েন্ট 5, এখন আর ব্যাখ্যা নয়, দূরত্ব। কারণ কিছু উত্তর শব্দ দিয়ে না, দূরত্ব দিয়ে পরিষ্কার হয়। একটা কথা খুব গভীরভাবে বুঝতে হবে, যে মানুষ চলে গেছে, যাকে ফিরে তাকানোর দরকার মনে হয়নি, তাকে বারবার বুঝালে পরিস্থিতি কখনো ভালো হয় না। কারণ যা বুদ্ধিমান সে প্রথমবারেই বুঝে যায়, আর যা বুঝে না তাকে 100 বারও বুঝানোর পরও কিছু বদলায় না।
ঠিক এখানেই বেশিরভাগ মানুষ আটকে যায়। মনে একটা আওয়াজ চলে যায়, হয়তো ঠিকমতো বলতে পারিনি, হয়তো শব্দগুলো ভালো নির্বাচন করিনি, হয়তো একবার আর স্পষ্ট করে বলি। আর এখান থেকেই শুরু হয় পরিষ্কার করার ফেলা। প্রথমে একটা মেসেজ, তারপর একটু লম্বা বোঝানো, তারপর নিজের ইচ্ছা বোঝানোর চেষ্টা, তারপর নিজেকে সঠিক প্রমাণ করার চাপ। কিন্তু সত্যিটা হলো, যে মানুষ চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার জন্য প্রতিটা স্পষ্টীকরণ শুধু একটা জিনিস হয়ে ওঠে, আপনার শক্তি খরচ করার একটা মাধ্যম। এখন এখানে একটা তিক্ত কিন্তু জরুরি কথা বুঝুন। যিনি বাইরে থেকে পরিষ্কার করেন তার বেশিরভাগ সময় ভিতরেও একই অবস্থা থাকে। নিজেকে দোষী মনে করতে শুরু করে। ভুল তোমারই হোক বা না হোক, বারবার নিজের পক্ষে ব্যাখ্যা দেওয়া, এটা বোঝায় যে এখনও কেউ তোমায় মেনে নেওয়ার আশা আছে। আর যেখানে মেনে নেওয়ার চেষ্টা হয় সেখানে ধীরে ধীরে সম্মান কমতে থাকে। এখন একটু থেমে ভাবো, তুমি কি কখনো দেখেছ যে মানুষ ভিতর থেকে স্থির থাকে, সে প্রতিটা ব্যাপারে নিজের পক্ষে ব্যাখ্যা দেয়? না, সে নিজের জীবন কাটায়, নিজের কাজ করে, আর যার বুঝতে হবে সে নিজে বুঝে নেয়। এ কারণেই বারবার ব্যাখ্যা দেওয়া বন্ধ করা অহংকার নয়, এটা পরিপক্কতার পরিচয়। এখন এখানে একদম পরিষ্কার একটা পার্থক্য বুঝতেই হবে। নিজের কথা বলা আর বারবার ব্যাখ্যা দেওয়া, এই দুটো এক জিনিস না। নিজের কথা বলা একবার হয়, শান্ত, পরিষ্কার, সীমাবদ্ধ। কিন্তু বারবার ব্যাখ্যা দেওয়া হয় বারবার, প্রতিবার একটু কোমল, একটু ক্লান্ত সুরে। আর যেই কথা বলতেই হয় তার মূল্য নিজে নিজে কমতে থাকে। এখন নিজেই একটা সরাসরি প্রশ্ন করো তোমার কাছে, যদি সামনেওয়ালা সত্যিই বুঝতে চায় তাহলে কি এত ব্যাখ্যার দরকার পড়তো? না। তাই যেদিন তুমি ব্যাখ্যা দেওয়া বন্ধ করবে সেদিন তুমি কিছু হারাবে না, এখন নিজের শক্তি ফিরে নিচ্ছ। এখন কথা বলি দূরত্বের ব্যাপারে। দূরত্ব মানে রাগ করা নয়, দূরত্ব মানে ঘৃণা করা নয়, দূরত্ব মানে কাউকে শাস্তি দেওয়াও নয়। দূরত্ব মানে শুধু এটুকুই যে এখন নিজেকে এমন জায়গায় রাখবে না যেখানে তোমার কদর হয় না। আর এই দূরত্বটাই সবচেয়ে স্পষ্ট বার্তা দেয়, কারণ মানুষ তাদের সুবিধামতো কথাগুলোকে বিকৃত করতে পারে, কিন্তু দূরত্বকে কেউ ভুলভাবে বুঝতে পারে না। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যখন তুমি দূরত্ব তৈরি করো তখন সামনেওয়ালা প্রথমবার তোমার অনুপস্থিতি অনুভব করে। আগে তুমি সবসময় সেখানে ছিলে, প্রতিটি প্রশ্নের উত্তর, প্রতিটি জটিলতায় ব্যাখ্যা। হঠাৎ করে সব বন্ধ হয়ে যায়, আর এখান থেকেই মস্তিষ্কে প্রশ্ন উঠতে শুরু করে। এবার কেন বুঝাচ্ছে না? এবার কেন কোনো ব্যাখ্যা দিচ্ছে না? এবার কেন পিছনে আসছে না? মনে রাখো, এই প্রশ্নগুলোই আসলে অস্থিরতার শুরু। এখন একটা খুব সৎ কথা, দূরত্ব বজায় রেখে তুমি কাউকে শাস্তি দিচ্ছ না, তুমি শুধু নিজেকে বারবার ভাঙা থেকে বাঁচাচ্ছ। আর যতক্ষণ তুমি নিজেকে বাঁচানো শুরু করবে তোমার শক্তি বদলাতে থাকবে। এখন তুমি প্রতিটা কথায় রিয়াকশন দেবে না, প্রতিটা আচরণ হৃদয়ে নেবে না, প্রতিটা পরিস্থিতিতে নিজেকে টেনে নিয়ে যাবে না। আর এই অবস্থাই অন্যজনকে সবচেয়ে বেশি অস্বস্তি দেয়, কারণ এখন সে তোমাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। এখন একটু নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি কখনো দেখেছো যে মানুষ শান্ত হয়ে পেছনে সরে যায় সে বেশি সম্মান পায়? হ্যাঁ, কারণ তখন একটা পরিষ্কার সীমানা টানা হয়, আর সীমানাগুলো সবসময় মূল্য বাড়ায়। এখন শেষমেশ যে মানুষ তোমাকে বুঝতে চায় সে তোমার নীরবতাও বুঝে নেবে, আর যে বুঝতে চায় না তার জন্য হাজারো কথা বললেও কম হবে। তাই এখন আর কোনো ব্যাখ্যা নয়, কোনো বিতর্ক নয়, কোনো আবেগপ্রবণ ব্যাখ্যা নয়, এখন শুধু দূরত্ব। কারণ দূরত্ব কখনো কখনো সবচেয়ে পরিষ্কার উত্তর হয়ে দাঁড়ায়। এখন একটু থামো, কারণ শেষ পয়েন্টটা বলবে যখন তুমি নিজেকে বাঁচাতে শিখে গেছো তখন কেমন করে অশান্তি দূরে চলে যায়। পয়েন্ট 6, দিশা বদলাও, জীবন বদলে যাবে। কারণ জয় বাহির থেকে নয়, ভেতর থেকেই শুরু হয়। একটা কথা খুব শান্ত করে বুঝতে হবে, জীবনে মানুষ সবচেয়ে বেশি তখন ভেঙে পড়ে যখন তার পুরো দিশা অন্য কারো সিদ্ধান্তের উপর নির্ভর করে। যতক্ষণ মনের ভেতর এই ভাবনা চলে সে ফিরে আসুক, বুঝুক, বদলাক, ততক্ষণ বাহির থেকে সব কিছু ঠিকঠাক দেখালেও ভেতরে কিছু না কিছু নাড়াচাড়া থাকে। কারণ ওই অবস্থায় তোমার শান্তি তোমার হাতে থাকে না, সেটা কারো অন্যের মেজাজের ওপর নির্ভর করে, কারো অন্যের সিদ্ধান্তের ওপর নির্ভর করে, কারো ছোট একটা কাজের ওপর নির্ভর করে। আর এখান থেকেই ভেতরে এক ধরনের অস্থিরতা শুরু হয়। এখন একটু ইমানদার হতে দেখো তো, যখন তোমার একমাত্র চিন্তা হয় যে সে ফিরে আসবে তখন দিনটা কেমন শুরু হয়? সকালে উঠে মন সরাসরি ওখানে চলে যায়। প্রতিটা ছোট কাজেই সেই স্মৃতি, প্রতিটা নোটিফিকেশনে মনোযোগ, প্রতিটা নীরবতায় আশা। আর এই আশা বাইরের থেকে অনেক শান্ত দেখায়, কিন্তু ভিতরে অনেক ভারী থাকে। কারণ আশা বারবার প্রশ্ন করে, এবার কি হবে? হ্যাঁ, এবার কি বদলেছে? এবার কি বুঝেছ? আর যত বেশি মন ওই প্রশ্নগুলোর মধ্যে আটকে থাকে ততই তুমি নিজের থেকে দূরে সরে যায়।
এখানেই একটা খুব জরুরি মোড় আসে। যেদিন মনটার ভেতরে প্রথমবার এই কথা স্পষ্ট হয়, এখন আর জরুরি নয় সে কি করবে, এখন জরুরি হচ্ছে আমি নিজের সঙ্গে কি করছো, ঠিক সেই দিন তোমার কেন্দ্র বদলায়। এবং যেদিন কেন্দ্র বদলায় ঠিক সেদিন থেকেই খেলা বদলানো শুরু হয়। এখন খেয়াল দাও, যখন তোমার মন যায় আমি নিজেকে উন্নত করব, তখন কিছু কিছু জিনিস নিজে থেকেই বদলে যেতে থাকে। এখন তুমি প্রতিটি কথার মানে বের করতে চাও না, প্রতিটা কাজকে ব্যক্তিগতভাবে নাও না, প্রতিটা নীরবতায় ভয় পাও না, কারণ এখন তোমার ফোকাস কারো দোষ ধরায় নয়, নিজের যত্ন নেয়ায়। এখন সকালে উঠে মাথার মধ্যে প্রথম প্রশ্ন থাকে না আজ সে কি করবে, বরং প্রশ্ন হয় আজ আমি আমার জন্য কি করতে পারি। আর এই ছোট্ট প্রশ্নটাই তোমার পুরো দিশা পাল্টে দেয়। এখন তুমি একটু বেশি ব্যস্ত থাকো, একটু বেশি মাটি ছোও, একটু বেশি স্থির থাকো, আর এই স্থিরতাই সবচেয়ে বেশি প্রভাব ফেলে। কারণ এখন সামনের জন বুঝতে পারছে না তুমি ভিতর থেকে কোথায় দাঁড়িয়ে আছো। আগে সব কিছু স্পষ্ট দেখা যেত, তোমার অপেক্ষা, তোমার আশা, তোমার উৎকণ্ঠা। এখন হঠাৎ সব একদম অদৃশ্য হয়ে যায়। আর এখান থেকেই ওর মনে প্রশ্ন জাগে, এখন এটা এত শান্ত কেন, এখন এটা কেন পিছনে এসে ধাওয়া দিচ্ছে না, সত্যিই কি এটা কোনো পার্থক্য মনে করছে না। মনে রেখো, প্রশ্ন সব সময় অশান্তি তৈরি করে। এখন দুটো পথ খুলে যায়। প্রথম পথটা হলো সে ফিরে আসে, কারণ তুমি কিছু বলেছিলে বলে নয়, কারণ তুমি কিছু বোঝানোর চেষ্টা করেছিলে বলে নয়, বরং কারণ তুমি নিজেকে বেছে নেওয়া শুরু করেছ। তখনই সে প্রথমবার তোমার অনুপস্থিতির গুরুত্ব অনুভব করে। দ্বিতীয় পথটা হলো সে ফিরে আসে না, কিন্তু পার্থক্য এই যে এখন তোমার কোনো ব্যাপারে পার্থক্য পড়ে না, কারণ তোমার জীবন আর কোনো এক ব্যক্তির সিদ্ধান্তের ওপর নির্ভর করে না। আর এটাই সবচেয়ে বড় জয়। এখন একটু এই ব্যাপারটা অনুভব করো। আগে জয় বাইরে ছিল, এখন জয় ভিতরে। আগে আপনি চেয়েছিলেন কেউ আমাকে বেছে নিক, এখন আপনি নিজেকে বেছে নিচ্ছেন। আর যেদিন আপনি নিজেকে বেছে নেবেন ঠিক সেই দিন আত্মসম্মান জন্ম নেয়। আত্মসম্মান চেঁচায় না, সেটা চুপচাপ আসে আর ভিতরে বসে থাকে। এখন একটা শেষ কথা মনে রাখবেন, দুর্বলতা এই নয় যে কেউ চলে গেছে, দুর্বলতা এই যে ও চলে যাওয়ার পরেও আপনি নিজেকে ছেড়ে দেন। কিন্তু যেদিন আপনার দিশা বদলে যায় সেই দিন আপনি নিজের সঙ্গে দাঁড়িয়ে পড়েন, আর এই দাঁড়ানোই সবচেয়ে বড় জবাব হয়ে যায়। তাই এই শেষ পয়েন্টের মর্ম খুব স্পষ্ট। যদি আপনার দিশা এখনও সে ফিরে এসেছে, কিন্তু যদি টিকে থাকে তো খেলা তার হাতেই। কিন্তু যেদিন তোমার মনোযোগ হয় আমি ভালো হব, সেদিন খেলা তোমার হাতেই চলে আসবে। সে হয়তো ফিরে আসবে বা তোমার তেমন কিছু মনে নাও হতে পারে, আর যে কোনো অবস্থাতেই জয় তোমার। তুমি যদি এই ভিডিওটা এ পর্যন্ত দেখো তাহলে মানে কিছু কথা তোমার ভিতরে ঢুকে গেছে। এখন একটু কাজ করো, কমেন্টে লিখো আমি নিজেকে বেছে নিচ্ছি। এটা কারো কাছে দেখানোর জন্য নয়, নিজের মনে করানোর জন্য। আর যদি এই চিন্তাটা তোমাকে সঠিক লাগে তাহলে চ্যানেলের অন্য ভিডিওগুলোও দেখো। প্রতিটা ভিডিও আলাদা, কিন্তু লক্ষ্য একটাই, আপনাকে ভিতর থেকে মজবুত করে তোলা। যদি এমন পরিষ্কার, শান্ত ও প্রভাবশালী কথা শুনতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে পরের ভিডিওতে, কারণ যেদিন মানুষ নিজের সঙ্গে দাঁড়ায় সেদিন থেকেই খেলা বদলে যায়, ইনশাআল্লাহ।